যে বাজেটটি আজকে জাতীয় সংসদে নতুন অর্থবছরে উত্থাপন হলো, সেই বাজেটের পুরো দিকটা আসলে আমরা জানতে চাই। যে অর্থমন্ত্রীর আশা, তারপরে তিনি যে বাজেট উত্থাপন করলেন, সব দিকের খোঁজ খবর রাখছিলেন আমাদের সহকর্মী বেলায়েত হোসেন। তাকে আমি আমার স্টুডিওতে ডেকে নিতে চাই। গালিব, ধন্যবাদ আপনাকে। অর্থমন্ত্রী তো অনেকটা আমাদেরকে আসলে চমকেই দিয়েছেন, কারণ আমরা যখন দেখেছি তিনি সকাল ঠিক 10:30টার দিকে সংসদ ভবনে প্রবেশ করেছেন, তখন তার হাতে কোনো ব্রিফকেসই ছিল না। আমরা আসলে অবাক হয়ে গিয়েছিলাম যে শেষ পর্যন্ত তিনি ব্রিফকেস ছাড়াই কি আসলে অধিবেশন কক্ষে এই যে সংস্কৃতি গড়ে উঠেছে, সেটা কি আসলে ভেঙে যাচ্ছে কিনা? হ্যাঁ, এই ধরনের কিছু আমরা সাংবাদিকদের মধ্যেও কিন্তু এক ধরনের আলাপ আলোচনা শুরু হয়েছে। তারপরে আমরা অপেক্ষা করেছিলাম বিকেল 3টে আসলে কি ঘটে, 3টা পর্যন্ত আমরা অপেক্ষা করেছিলাম। এর আগে কিন্তু মন্ত্রিসভার একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। সেখানে বাজেট উপস্থাপনের জন্য মন্ত্রিসভা থেকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে, এবং বাজেট উপস্থাপনের পর আমাদের সেই প্রত্যাশিত যে ব্রিফকেসের কথা আমরা বলছিলাম, দেখলাম যে বিকেল ঠিক 3টার আগ মুহূর্তে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে সঙ্গে নিয়ে অধিবেশন কক্ষে প্রবেশ করেছেন, এবং সেখানে আমরা দেখেছি যে অর্থমন্ত্রীর হাতে মেরুন রঙের সেই ব্রিফকেসটি ছিল, এবং মেরুন রঙের ব্রিফকেসের মোড়ক উন্মোচন করে তিনি আর্থিক খতিয়ান 2024-25 অর্থ বছরের জন্য উপস্থাপন করলেন। সেখানে যে জিনিসটা আমরা পেয়েছি, আমরা যদি বলি যে মোট বাজেটের আকার যেটি অর্থমন্ত্রী প্রস্তাব করেছেন 7,97,000 কোটি টাকা, এবং এখানে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা, যেখানে ঘাটতি থেকে যাবে 2,56,000 কোটি টাকা। এরপর আমরা দেখেছি যে অর্থমন্ত্রী যেই লক্ষ্যমাত্রার কথা বলছিলেন, সেখানে বাজেটের যেই 7,97,000 কোটি টাকা এই যে বাজেট ধরা হয়েছে, প্রস্তাবনা পেশ করা হয়েছে, সেখানে এই টাকাটা কিভাবে ব্যয় হবে? এই টাকাটা ব্যয় হবে মোটা দাগে দুইভাবে। একটা হচ্ছে পরিচালন ব্যয়। আপনি জানেন যে পরিচালন ব্যয় মানে হচ্ছে একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে, রাষ্ট্রপতি থেকে শুরু করে, সরকারি অফিসের একজন পিয়ন পর্যন্ত বেতন ভাতা, বৈদেশিক ঋণের সুদ পরিশোধ, আভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধ সহ পরিচালন ব্যয় সেখানে ধরা হয়েছে 5,06,971 কোটি টাকা। আর উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 2,81,453 কোটি টাকা। এই উন্নয়ন ব্যয়ের মধ্যে কিন্তু 2,65,000 কোটি টাকা চলে যাবে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে। এর বাইরে যদি আমরা একটু বলি যে আসলে যে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা সরকার ঠিক করেছে, বা পরিচালন ব্যয়ের যে টাকা, সেটা যদি আমরা ধরি যে সেটা কীভাবে খরচ হবে, আমরা একটু বলে রাখতে চাই যে এর আগে আমি যেটি বলছিলাম যে বেতন ভাতা, যেটিকে আমরা আবর্তক ব্যয় বলি অর্থনীতির পরিভাষায়, সেখানে ধরা হয়েছে 4,68,983 কোটি টাকা। এই 4,68,983 কোটি টাকার মধ্যে কিন্তু অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধ করা হবে 93,000 কোটি টাকা, বৈদেশিক ঋণের সুদ পরিশোধ করা হবে 20,500 কোটি টাকা, এবং মূলধন ব্যয় করা হবে 37,989 কোটি টাকা। এই মূলধন ব্যয়ের বিষয়টা যদি আপনাকে একটু বলি, সরকারের আসলে কিছু টার্গেট থাকে, সরকারের কিছু লক্ষ্য থাকে যে সরকার তার সম্পদ বাড়ানোর জন্য, ধরুন সংসদ সচিবালয়, এখানে যদি সরকার মনে করে এই সচিবালয়ের আওতাটা আরেকটু বাড়াবে, আরও কিছু ভূমি অধিগ্রহণ করবে, ভূমি কিনবে, সরকারের নিজস্ব সম্পত্তি বাড়াবে, সেটার জন্য সরকার কিছু অর্থ বরাদ্দ দিয়ে রাখে। এটাই হচ্ছে মূলধন ব্যয়, সেটি সরকার মূলধন থেকে ব্যয় করে। সরকার অনেক সময় অনেক জায়গা ভূমি অধিগ্রহণ করে, অনেক কিছু সরকার ক্রয় করে। আর ঋণ এবং অগ্রিমের জন্য রাখা হয়েছে 8,457 কোটি টাকা। সব মিলিয়ে এই যে অর্থমন্ত্রী যে বাজেট বক্তৃতা পেশ করলেন, সেখানে কিন্তু তিনি একটি কথা আমাদেরকে বলেছেন যে প্রযুক্তিগত কারণে আমাদের চ্যালেঞ্জ বাড়বে, এবং যে বৈশ্বিক মূল্যস্ফীতির যে হার, এখানে তিনি কিন্তু দিক নির্দেশনা দিয়েছেন। আরেকটু আমরা যদি বলি যে 2,81,453 কোটি টাকার যে উন্নয়ন ব্যয় নির্ধারণ করা হয়েছে, এই উন্নয়ন ব্যয়টা আসলে কিভাবে খরচ হবে, এবং এইটার খতিয়ান কিন্তু অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় পেশ করেছেন। প্রথমত স্কিমটা হচ্ছে আসলে মূলত ছোট ছোট কিছু প্রকল্প, যেগুলো আসলে একনেক পর্যন্ত পৌঁছায় না। সেই স্কিম প্রকল্পের জন্য 5,943 কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরপর বার্ষিক উন্নয়ন কর্মসূচি, যেটা একটু আগে বলেছিলাম যে এডিপির আকার ধরা হয়েছে 2,65,000 কোটি টাকা। এর অধীনে প্রায় 1,400-র মতো প্রকল্প কিন্তু আগামী অর্থ বছরে বাস্তবায়ন করা হবে। আর এডিপি বহির্ভূত বিশেষ প্রকল্প, এটিও কিন্তু স্কিমের মতোই আরেকটা বিষয়। সেখানে সরকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 7,627 কোটি টাকা। আর কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, এটিও কিন্তু উন্নয়ন ব্যয়ের একটি অংশ, সেখানে সরকার 2,884 কোটি টাকা সরকার নির্ধারণ করেছে। এরপরে যেই বিষয়টি আসলে আলোচনার বিষয়, যে আসলে এটি তো আসলে সরকারের আয় ব্যয়ের হিসাব। সরকারের এই যে আয় ব্যয়ের হিসাব করতে গেলে অর্থ সংস্থানটা আসলে কিভাবে হবে, অর্থাৎ সরকার কিভাবে অর্থের যোগানটা দিবে, সেখানে আমরা দেখেছি যে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রায় সরকার 5,41,000 কোটি টাকা নির্ধারণ করেছে, এর বাইরে বাকি 2,56,000 কোটি টাকা কিন্তু ঘাটতি থেকে যাবে। এই 2,56,000 কোটি টাকার ঘাটতি সরকার কিভাবে মেটাবে? আমরা সেখানে দেখতে পেয়েছি যে সরকার অভ্যন্তরীণ ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 1,60,900 কোটি টাকা, আর বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা ঠিক করেছে 90,700 কোটি টাকা। বাকিটা অনুদান থেকে আসবে, সেভাবেই কিন্তু 2,56,000 কোটি টাকার ঘাটতি কিন্তু মেটে যাবে। আর
এই যে অর্থনীতির যে গতি প্রকৃতির হিসাব সরকারের কাছে রয়েছে, সরকার যে আয় ব্যয়ের পরিকল্পনা আজকে সংসদে যে প্রস্তাবনা পেশ করেছেন অর্থমন্ত্রী, সেখান থেকে যে জনগণের সম্পদ অর্থাৎ রাষ্ট্রের যে মূল সম্পদ, মূল যেই আমরা যেটাকে বলি যে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি, সেই জিডিপির আকার আসলে কীরকম হবে, প্রবৃদ্ধি আকার লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করেছে 6.75%, যেটি টাকার অঙ্কে 55,97,000 কোটি টাকা, যা চলমান অর্থ বছরের তুলনায় প্রায় 90,000 কোটি টাকা বেশি। এবং দ্রব্যমূল্য নিয়ে আলোচনা হয় যে বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে গেছে, সেখানে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে চলমান অর্থ বছরে কিন্তু 5.5% মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল। যদিও আমরা দেখেছি যে আসলে কখনো কখনো 8%, 10% কিন্তু উঠে গেছে। তো এই অর্থবছর, আগামী অর্থ বছরের জন্য সরকার কিন্তু 6.5% মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ঠিক করেছে। মোটা দাগে এটাই ছিল আমার কাছে। বেলায়েত, নিশ্চয়ই পরবর্তীতে অন্য কোনো তথ্য নিয়ে আবারও আপনি যুক্ত হবেন। শুনছিলাম বেলায়েত হোসাইন বলছিল যে এখন পর্যন্ত বাজেটে যে মোটা দাগে কেমন বরাদ্দ রাখা হলো, যেটি আমরা শুরুতেও আসলে বলেছিলাম, এরপর সেখানে আসলে ঘাটতি কতটুকু, সেই ঘাটতি বা কি করে পূরণ করবে।